সবাইকে স্বাগত জানাচ্ছি আয়কর নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান কেন আমি কর দিব এই আয়োজনে। আজকের আয়োজনে আমরা সাথে পেয়েছি জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক ওয়াকিল আহমদ এবং সাথে আছেন কর ও রাজস্ব বিশ্লেষক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রথমে ওয়াকিল আহমদ, আপনার কাছে যেটা প্রশ্ন রাখতে চাই, এবার এবং অনলাইনেও করা হয়েছে রিটার্ন দাখিলের বিষয়টি, কেমন সাড়া পেয়েছেন এবং স্বতঃস্ফূর্ততা কেমন দেখেছেন? এখন পর্যন্ত সারা অনলাইন অফলাইন যেটাই বলি না কেন, দুই ক্ষেত্রেই ভালো। অনলাইনে তো গত বছরের তুলনায় এবার দ্বিগুণেরও বেশি, এই সময় পর্যন্ত গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অনলাইনে একটা সুবিধা হচ্ছে মানুষের জনভোগান্তি কম, ঘরে বসে কিন্তু সে সব ডেফিনেটলি সাবমিট করতে পারছে, সেক্ষেত্রে হয়তো সম্পৃক্ততা হয়তো বেড়েছে এবং যেহেতু অধিকাংশ লোক এখন প্রযুক্তিগত দিক থেকে সুবিধাটাকে নেওয়ার চেষ্টা করছে। আপনি থাকুন আমাদের সাথে। অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি, সেটা ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে হোক বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হোক, এক ধরনের একটা কর দেয়া নিয়ে এক ধরনের নয় ছয় বা মানুষের মধ্যে একটা কর ভীতি থাকে, বা কর দিব সেই যে একটা স্বতঃস্ফূর্ততা, সেই জায়গায় কি কোনো ঘাটতি আছে কিনা নাগরিকদের মধ্যে, বা আইনি জটিলতাগুলো কি? আসলে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কর সংস্কৃতি, যেটা আমরা উন্নত বিশ্বের সাথে যদি কম্পারিজন করি, তাহলে সেই কর সংস্কৃতিটা আমাদের ওইভাবে এখনো পর্যন্ত আমরা ডেভেলপ করতে পারি নাই বা হয় নাই আমাদের। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনকই। সেটা হচ্ছে আমরা স্বাধীনতার 54 বছর অতিক্রম করছি আর কি, সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা এটা পারিনি। তবে এখানে কি বেশ কিছু বিষয়গুলো আছে। আপনার এখনও যে সিস্টেম যেটি আছে, সিস্টেমটা কিন্তু আমাদের হলো এখনও কর ফাঁকি যে আছে, এটা রোধ হচ্ছে। কিন্তু আপনার একটা জিনিস যেটা দেখেন, সেটা হচ্ছে যে আমরা এই যে 124-এর যে গণঅভ্যুত্থান ঘটলো আর কি, যে বিপ্লব হলো, এই বিপ্লবের মূল কারণটাই কিন্তু আপনার হচ্ছে লুটপাট, দুর্নীতি, নৈরাজ্য। এই নৈরাজ্যর যে জায়গাটা, সেটা হচ্ছে যে কর সংস্কৃতি যদি প্রপার থাকতো এবং এটাকে যদি আপনার এই ফাঁকফোকরগুলো যদি বন্ধ করা হতো, তাহলে কিন্তু এইরকম ঘটনা হয়তো ঘটতো না, একটু কম ঘটতো, কিন্তু এরকম ঘটনাটা ঘটতে পারতো না। তো কাজে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে কর সংস্কৃতির একটা অভাব আছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মানুষ কর দেওয়ার একটা দিক থেকে আছে, অনুরূপভাবে রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্রের সর্বনিম্ন কর্মচারী এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এদের বেতন কিন্তু এই জনগণের প্রান্তিক জনগোষ্ঠীর টাকা থেকে কিন্তু আসে। একটা প্রত্যক্ষ কর, একটা পরোক্ষ কর। একটা প্রান্তিক জনগোষ্ঠী, একজন ভিক্ষুক, সেও কিন্তু একটা পণ্য কিনছে, তো পণ্য কিনলে কিন্তু সে ইনডাইরেক্ট দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, এবং ডিরেক্ট ট্যাক্স হচ্ছে যারা হলো আয়কর, সরাসরি আয়কর দিচ্ছে। তো কাজ এই প্রান্তিক জনগোষ্ঠীর টাকাও কিন্তু আপনার সেই প্রধানমন্ত্রীর বেতনের মধ্যে সংযুক্ত আছে। এই কনসেপ্ট আমাদের মধ্যে কিন্তু আমরা ওইভাবে কিন্তু সংস্কৃতিটা চালু করতে পারি নাই। আর আরেকটা যেটা হচ্ছে যে কর না দিলেও চলে, কর দিলেও চলে, কিন্তু না দিলে সমস্যা হয়, নিজের সমস্যা হয়। এবং অনেকেই ঘরবাড়ি যখন দেন না, যখনই ছেলেকে বিদেশে পাঠান বা অন্য কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করেন, যদি কর না দেন, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য প্রপারলি করতে পারেন না। তো আমাদের হচ্ছে যে প্রকৃত কর সংস্কৃতি যেটা, এই লম্বা সময় ধরে কর সংস্কৃতিটা এখনো পর্যন্ত আমাদের ওই জায়গাটায় আমরা পৌঁছাতে পারি নাই, যার জন্য এই জায়গাটা একটা ধূম্রজাল আছে। অর্থাৎ আপনার পয়েন্ট হচ্ছে কর সংস্কৃতি এবং কর ফাঁকি। ওয়াকিল আহমদ, এই দুটো বিষয় নিয়ে যদি আপনার কাছে আমরা জানতে চাই, সেটা হচ্ছে কর সংস্কৃতি গড়ে তোলার জন্য আপনারা কর মেলার আয়োজন ছিল, আমরা অতীতে দেখেছি, করোনার আগের সময় থেকে, করোনার পর সেটা অনলাইনে করা হয়েছে এবং সেটা ঘরে বসে সহজে দিতে পারছে। অর্থাৎ সেই সংস্কৃতিকে ডেভেলপ করার জন্য, জনগণের দুর্গড়ায় পৌঁছানোর জন্য বোঝাই যাচ্ছে আপনারা চেষ্টা করছেন এবং সে জায়গায় কোনো অত্যুক্তি নেই। কিন্তু কর ফাঁকি যে বিষয়টা, সেটাকে কিভাবে আপনারা রোধ করার চেষ্টা করছেন, সেই সাথে কর সংস্কৃতিকে জনগণের দুর্গড়ায় আরো পৌঁছে দেওয়ার জন্য, সেটাকে আরো উন্নত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? কর সংস্কৃতি আমাদের এখানে ফুললি ডেভেলপড অবস্থায় নাই, এটা আমরা জানি। বাট কর সংস্কৃতি 2011 বা 10-এরও আগে যে পর্যায়ে ছিল, এখন তার থেকে কিন্তু আমরা অনেকখানি ডেভেলপ করেছি। এখন কিন্তু একটা মানুষ জানে যে কখন আমাকে রিটার্ন দিতে হবে, হ্যাঁ আমাকে ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু হচ্ছে আগে যেই পার্সেন্টেজের মানুষ জানতো, এখন তার থেকে অনেক কিন্তু বেশি জানে, সচেতনতা বেড়েছে। এটা কিন্তু সংস্কৃতিরই অংশ। জনগণকে যখন আপনি জানাচ্ছেন যে কর দেওয়াটা আপনার নাগরিক দায়িত্বের অংশ,
আপনি কর না দিলে আমার এই রাষ্ট্র কাঠামো উপরে যেতে পারবে না, সংস্কার করতে পারবো না, আজকে যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেখানে যেতে পারবো না। এই জিনিসগুলো জানানোর মধ্য থেকেই কিন্তু শুরু হয়েছে আপনার এই কর সংস্কৃতির অংশ। এবং এখানে আপনারা জানেন আয়কর দিবস ছিল, আয়কর মেলা ছিল, অনেক কিছু ছিল যেগুলোর মাধ্যমে সর্বশেষ যেটা সংযোজন সেটা হচ্ছে যে আয়করের যে সেবাগুলো বা আয়করের যে কমপ্লায়েন্সগুলো সেগুলোকে হলো অনলাইনে নিয়ে আসার চেষ্টা। সংস্কৃতির জায়গাটা থেকে এনবিআর প্রতিনিয়তই কাজ করছে এবং আরও আশা করি বাড়বে। আর আরেকটা যেটা আসছে যে কর ফাঁকি রোধ। হ্যাঁ, কর ফাঁকি আসলে বিভিন্ন কারণে হয়ে যায়। অনেক সময় বলা হয় যে আইনি জটিলতার কারণে হচ্ছে, আর অনেক সময় হয় যে এনফোর্সমেন্টের দুর্বলতার কারণে হয়। তো ইন বোথ কেস এটা এনবিআর কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করছে। কর ফাঁকি রোধ করা না গেলে তো আমি রাজস্বটা ওই জায়গায় নিয়ে যেতে পারবো না, আমার টার্গেটের জায়গায় নিয়ে যেতে পারবো না। বাজেটের মধ্যে একটা টার্গেট কিন্তু বিশাল অংশ সেই রাজস্ব থেকে আসার সিংহভাগ, এই জায়গায় কর ফাঁকিটা রোধ করার কোনো বিকল্প নাই। এবং এই জন্যই কিন্তু শুধু ডাইরেক্ট ট্যাক্স যেটা বললেন উনি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স দুই কথাই নিয়ে আসছেন। ইন বোথ উইং এনবিআর এই অটোমেশনের জন্য ওপরে হলো এখন জোর দিচ্ছে যে যতটা বেশি আমি অটোমেটেড হইতে পারবো হয়তো বা এই কর ফাঁকির যে জায়গাটা সেটাকে একটু মিনিমাইজ করতে পারবো। নিশ্চয়ই। আমরা আবারও অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনার কাছে যে বিষয়টি জানতে, কর ফাঁকি যে বিষয়ে কথাটা বলছেন, আপনার দীর্ঘদিনের আইনি বিশ্লেষণ থেকে যদি আপনি সেটা বিশ্লেষণ করেন, মানে এই প্রবণতা অনেক ব্যবসায়ীদের ক্ষেত্রেও দেখা যায়, অনেকের ক্ষেত্রেও দেখা যায়, এবং এটা আমরা বারবার গণমাধ্যমে দেখে আসে যে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য নাই, যে আয়টা হচ্ছে তার সাথে কর দেওয়ার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, কিছু অসামঞ্জস্য সবসময় পরিলক্ষিত হয়। আপনার দীর্ঘদিনের আইনি অভিজ্ঞতা থেকে বিষয়টি কীভাবে বিশ্লেষণ করবে? মানে আমি যেটা আয় করছি এই আয়টার কিন্তু পুরো অংশ আমার অংশ না, এখানে একটা রাষ্ট্রের একটা অংশ আছে। এই কনসেপ্টটা আমাদের মধ্যে এখনো পর্যন্ত ওইভাবে ডেভেলপ করে নাই। আর সেকেন্ডলি হচ্ছে আপনার হচ্ছে যে নিজের কষ্টার্জিত অর্থ থেকে আমি ট্যাক্স দিচ্ছি আর কি। তো এটা ওয়ার্ল্ড ওয়াইডই আপনার দেখেন যে বর্তমান যে আমেরিকার যে প্রেসিডেন্ট হলো ওনার সম্পর্কে কিন্তু কর মামলা কর রিলেটেড ফাঁকির একটা অভিযোগ আছে আর কি। তো এরকম উন্নত বিশ্বে আছে, আমাদের বিশ্বে তো অবশ্যই বিষয়গুলো আছে। তবে এখানে যেটা হচ্ছে যে মানে অটোমেশন যেটা আসলে এখনকার অটোমেশন যেটা, এটা আসলে অটোমেশন না, এটা হলো ম্যানুয়ালটাকে অনলাইন পদ্ধতি। আপনার হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আদার্স যেটা আছে, যেরকম আপনার জাপানের যে বিষয়গুলো আছে বা উন্নত বিশ্বে যেটা আছে, সেটা হচ্ছে যে টোটাল ইনফরমেশনগুলো একটা জায়গায় জেনারেট হওয়ার পরে তারপরে ওইখান থেকে যে একজন করদাতা যে তার তথ্যগুলো দিল ওই তথ্যর সাথে মিলানো হয়। বাংলাদেশে কিন্তু আপনার হচ্ছে যে কর সংস্কৃতির সেটা হচ্ছে যে অডিট বা পদ্ধতি যেটা, এই পদ্ধতিটা যেটা হচ্ছে যে আমি যে ডকুমেন্টেশনগুলো দিচ্ছি সেই ডকুমেন্টেশনের উপর বেস করেই কিন্তু অডিটটা হচ্ছে আর কি। তো কাজে আমাদেরকে এই 54 বছরে এবং আমি সবসময় একটা যেটা বলবো যে বাংলাদেশ এখন যে জায়গাটায় দাঁড়িয়েছে এবং আমাদের যে একটা অপর সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আসলে আমাদেরকে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম চিন্তা করতে হবে। সেটা হলো আমেরিকা, জাপান আমরা ওই রকম যেতে পারবো না, কিন্তু তাদের যে সংস্কৃতি বা কর পদ্ধতির যে সিস্টেম যেটা আছে সেই সিস্টেমটাকে আমাদেরকে অ্যানালাইসিস করে আমরা কত বছরে যাব, এখন আমরা কিভাবে যাব, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমরা ওই জায়গাটায় যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে এইভাবে এটা একটা হবে, টোটকার মতন হবে আর কি। জাস্ট হলো যে মানুষ জানলো দিল, তারপর এটাও একটা কাজে লাগবে, কিন্তু আমাদের আলটিমেটলি ওই জায়গাটায় যেতে হবে। নিশ্চয়ই, মানে অর্থাৎ এই জায়গায় যাওয়ার কোনো বিকল্প নেই। সেই সংস্কৃতিটাকে মানে অটোমেশন যেটা কথা বলা হচ্ছে সেটা হয়তো ম্যানুয়ালটাকে মানে ডিজিটালাইজ করা হচ্ছে, কিন্তু আক্ষরিক অর্থে যে অটোমেশনের কথা বলা হচ্ছে সেই জায়গায় হয়তো আর একটু কাজ করার সুযোগ আছে জাতীয় রাজস্ব বোর্ডের, ওই জায়গায় আপনারা কাজ। ওকে, আমার সিস্টেম নিয়ে আমি এনবিআর এর প্রত্যেকটা সিস্টেমেই অটোমেশনকে টার্গেট করেই করা হয়েছে। এখন অটোমেটেড সিস্টেম যখন বলবেন, তো ফরসে আমার ট্যাক্স কেটেছে ব্যাংক, উৎসে কর কেটেছে, ঠিক আছে। তো অটোমেটেড সিস্টেমে যেটা হতে হবে যে ব্যাংক থেকে এই যে আমার ইনকাম জেনারেট হয়েছে এবং যে ট্যাক্সটা কাটা হয়েছে সেটা অটোমেটিক্যালি এখানে কিন্তু অ্যাডজাস্ট হবে। এটা একটা এক্সাম্পল বললাম। ঠিক একই রকম অনেকগুলো ক্ষেত্র আছে, অনেকগুলো সেক্টর আছে যেখান থেকে ইনফরমেশান আসবে। উনি যেটা বলবেন বা আপনি যেটা বললেন যে ইনফরমেশান বিভিন্ন জায়গা থেকে আসবে, যখন আসবে তখন এটা অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে আপনার প্রসেস হবে। কিন্তু সেই জায়গাটায় আমরা হয়তো বা যেতে পারি নাই, কারণ আমি রেডি, এনবিআর সিস্টেম হয়তো বা রেডি, কিন্তু যেই পার্ট থেকে ডাটা আসার কথা সেই সবগুলো পার্ট থেকে আমি এখনও রেডিলি ডাটা পাচ্ছি না। দ্যাটস ওয়াই টু সাম এক্সটেন্ট এটা হচ্ছে অটোমেশন না হয় খানিকটা কিন্তু অটোমেশন,
খানিকটা ডিজিটালাইজেশন। আর দুটো সমন্বয়ে যেভাবে হোক না কেন চেষ্টা হচ্ছে, হয়তো সেই চেষ্টাই কি না হয়। যখন আমার কাউন্টার পার্ট রেডি হয়ে যাবে সবাই, তখন কিন্তু আপনি হলো ফুললি অটোমেটেড হয়ে যাবেন, এবং অটোমেটেডে তখন কিন্তু আপনি ওই যে আমরা স্বপ্ন দেখি যে প্রিফিল্ড রিটার্ন থাকবে বা প্রিফিল্ড কোনো হলো রিপোর্টিং থাকবে। এই প্রিফিল্ড রিপোর্টিং আমি জাস্ট চেক করব, চেক করে ওকে বলবো, ওকে বলে এটা সাবমিট হয়ে যাবে। এই জায়গাটাই তখন কিন্তু যেতে পারবো। তার আগে পর্যন্ত কিন্তু ওই প্রিফিল্ডের স্বপ্ন আমি দেখতেছি, কিন্তু যখন ফুললি অটোমেটেড হবে তখনই ওখানে যেতে পারবো। নিশ্চয়ই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বারবার আমরা একটা বিষয় পরিলক্ষিত হয় প্রত্যেক বছরই, সেটা হচ্ছে নিবন্ধিত এবং রিটার্ন দাখিলের ক্ষেত্রে করছে সেই সংখ্যানুপাতিক একটা পার্থক্য আমরা প্রায়ই পরিলক্ষিত করি। আপনি আপনার কাছ থেকে কারণটা জানতে চাই, বিশ্লেষণটা নিশ্চয়ই আমরা আইনি বিশ্লেষণটা ওনার কাছ থেকে আমরা শুনবো, কারণটা যদি বলেন। আসলে যেই জায়গাটাই আপনি জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে আমার নিবন্ধিত করদাতার সংখ্যা এখন ধরেন অ্যাপ্রক্সিমেটলি 1,10,00,000 কাছাকাছি এরকম একটা ফিগার হবে। আর 2023 জুন 2023-এর পরে রিটার্ন দাখিল হয়েছে 23-24 কর বছরে 43 লক্ষ। তার মানে অলমোস্ট 40% করদাতা রিটার্ন দাখিল করেছে, আর বাকি 60% করদাতা কিন্তু রিটার্ন দাখিল করেনি। এর পেছনে অনেকগুলো কারণ আছে। একটা হলো সংস্কৃতি, যেটা কর সংস্কৃতি বললেন, কর সংস্কৃতির অংশ। 2 নম্বর হচ্ছে কর ফাঁকি দেওয়ার প্রবণতা। হ্যাঁ, আগে ছিল যে আমার বিশেষ কিছু কাজ করতে হলে আমার টিআইএন বাধ্যতামূলক, কর নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক, নিয়েছি কিন্তু রিটার্ন সাবমিট করি না বা করটা দিই না। এই দুটো জিনিস আছে মোটা দাগে। এর বাইরে যেটা আছে, কিছু ডরম্যান্ট ট্যাক্স পেয়ার আছে যারা কোনো কারণে তাদেরকে হলো টিআই নিতে হয়েছে কিন্তু রিটার্ন দাখিল করছে না। বেশ কিছু কর্পোরেট হাউস আছে বা কোম্পানি আছে বা প্রতিষ্ঠান আছে যেটা একটা সময় চালু ছিল, এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই টিআইনগুলো বন্ধ হয়নি। অনেকে মারা গেছেন, সেই টিআইনগুলো বন্ধ হয়নি, এই সংখ্যাটাও আছে। তো সবগুলো মিলেই কিন্তু একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই গ্যাপটা কখনোই কাম্য না। এই বছর আয়কর আইন 2023 চালু হওয়ার পরে কিন্তু টিআইএন ক্যান্সেলেশনের যে অপশানটা সেটা চালু করা হয়েছে। সেগুলো যদি এলিমিনেট হয়, যে করদাতা মারা গেছেন বা যেই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে, সেগুলো এলিমিনেট করলেও গ্যাপটা কিন্তু তারপরেও থেকে যাবে, একটা বড় গ্যাপই থেকে যাবে। সো এই গ্যাপটার পেছনে ওই যে প্রথমে যে দুইটা কারণ বললাম, ফাঁকি এবং সংস্কৃতি। হ্যাঁ, একটা হলো সংস্কৃতি আর একটা হলো ফাঁকি দেওয়ার প্রবণতা। আর এর বাইরে আছে কিছু ডরম্যান্ট ট্যাক্স পেয়ার বলি আমরা, যে যারা কোনো কারণে নিয়েছে, এখন আর প্রয়োজন হচ্ছে না, এই জন্য রিটার্ন দাখিল করছেন না। নিশ্চয়ই। অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এনবিআর এর যে অটোমেশন যেটা, এবং প্লাস হচ্ছে এই জায়গাটাতে সর্বোচ্চ কর নেট সম্প্রসারণ করার জন্য আমার মনে হয় যে একটা ম্যাসিভ আকারে ড্রাইভ দেওয়া দরকার। এবং জনসংখ্যা যদি আপনার কম, তো আপনার এনবিআর এর যে এখন যে জনবল আছে সেটা পর্যাপ্ত না, কিন্তু যদি পুরোটা অটোমেশন হয়, তো অটোমেশন হলে তাইলে তো আপনার হলো জনসংখ্যা একটা কাজ হবে। কিন্তু এর সাথে যদি আউটসোর্সিং করা যায়, যেরকম ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে এদেরকে প্রশিক্ষিত করে এবং একটা নির্দিষ্ট সময়ের যে এবং এটাকে একটা ক্রাশ প্রোগ্রাম নিতে হবে। ক্রাশ প্রোগ্রাম নিয়ে যারা আমাদের কর নেটের বাইরে যারা আছে এবং যারা এই ধরনের মৃত্যুবরণ করেছে বা প্লাস হচ্ছে যারা ফাঁকির মধ্যে আছেন আর কি, এটা পুরো জিনিসটাকে একটা ড্রাস্টিক অ্যাকশনে গিয়ে এবং এটা খুব শর্ট টার্মের মধ্যে এটা করা উচিত আর কি, আমি যেটা মনে করি। এই জায়গাতে অ্যাড্রেস করাটা খুব জরুরি এবং অ্যাট এনি কস্ট। এবং এখানে যদি গভর্নমেন্টের বাজেট বাড়াতে হয়, এনবিআরের বাজেট বাড়াতে হয়, তাহলে এই জায়গাটাতে কিন্তু যখনই এটা আমরা এই সংখ্যাটাকে যখন আইডেন্টিফাই করতে, প্রপারলি আইডেন্টিফাই করে অ্যাড্রেস করে এবং এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, তখন কিন্তু এর পরবর্তীতে কিন্তু আর এই সংস্কৃতিটা থাকবে না, ধাপে ধাপে হয়তো কমে আসবে। আর একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে একটি বিষয় লক্ষণীয়, যে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে করদাতা যারা থাকে তাদের কিন্তু তথ্যের সঠিকতা যাচাইয়ের মধ্যে একটা ঘাটতি থাকে, বা কতটুকু সুযোগ থাকে আসলে সেই বিষয়টা? আসলে এই জায়গাটাতে এক ধরনের মিসকনসেপ্ট আছে। আমি তো অনলাইন বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে দেখি, অনেকের একটা ধারণা যে বিষয় যেটা হচ্ছে আমি এটা দিলে কি হবে, এটা না দিলে কি হবে। আসলে আয়করের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ তথ্য আর কি। হ্যাঁ, আপনার হচ্ছে যে আপনার যেরকম মানুষের 206টা অঙ্গের মধ্যে যে হৃৎপিণ্ডটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, একটা আয়করটা এটা কিন্তু আপনার হচ্ছে একটা বেসিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ওইভাবে গুরুত্বটা দেই না, কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি রিটার্ন না দিয়ে পার পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে পার পেয়ে যাচ্ছি আর কি, এইটা অনেক সময় কাজ করে। আবার একটা দেখা যাচ্ছে যে ধরেন আপনার অনেকে ট্যাক্স দিচ্ছে না, সে হয়তো বা আমার সামনে দিয়েই মানে একটা কিছু করছে আর কি। তা আমি দেখতেছি যে উনি ট্যাক্স না দিয়ে পার পাচ্ছে, আমি ট্যাক্স দিয়ে
তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আর কি। সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াকিল আহমদ, এই বিষয়টা নিয়ে আপনার ব্যাখ্যা একটু জানতে চাই যে অনেকের ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে, ফাঁকি তাতে এবার যারা কর নিবন্ধনের আওতায় থাকে তারাও কিন্তু অনেকে দেয় না। আসলে না দিলে কি হবে, যে আমাদের মতো নিশ্চয় অনেক দর্শক আছে, তারা নিশ্চয়ই দেখছে, সেই বিষয়টা আসলে তাদেরও একটু জানা দরকার, মানে পেনাল্টি কি হতে পারে। যদি যাদের কর নিবন্ধন আছে তাদের সবাইকেই রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। এখন যদি না দেয় তাহলে যেটা হয়, অনেকগুলো কনসিকুয়েন্স ক্রিয়েট হয়। সেটা হচ্ছে যে আমাদের আইনে অনেকগুলো ইনকাম অব্যাহতিপ্রাপ্ত, ট্যাক্স লাগে না, এটা একটা। 2 নম্বর হচ্ছে আরও অব্যাহতি আছে, আমরা কর রেয়াত পাই নির্দিষ্ট বিনিয়োগের জন্য। তো এই যখন কেউ রিটার্ন দাখিল করবে না, পরবর্তীতে যখন ইনকাম ট্যাক্স অথরিটি তাকে হলো বলবেন যে আপনি রিটার্ন দাখিল করেননি, রিটার্নটা দাখিল করেন, তখন দাখিল করলে যেটা হবে যে এই অব্যাহতিগুলো কিন্তু আর থাকে না। এটা এক। 2 নম্বর হচ্ছে যে তার অ্যাডিশনাল 2% পার মান্থ 24 মাসের জন্য কিন্তু একটা ইন্টারেস্ট টাইপ লাগে। আর এর বাইরে সে যে যথাসময়ে রিটার্ন দাখিল করেনি, এই জন্য কিন্তু ডেপুটি কমিশনার তাকে জরিমানাও করতে পারে। সো যার টিআইএন আছে, যিনি করদাতা হিসেবে নিবন্ধিত এনবিআর এর কাছে, তাকে কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। এখানে একটা কনসেপ্ট, মিসকনসেপ্ট অনেক সময় থেকে যায়, একদম যারা ছোট ছোট বা নতুন মানে নিবন্ধন হয়েছে, যে আমি মনে হয় কর নিবন্ধন আছে, আমার একটা মানে রিটার্ন দিলে ট্যাক্স দিতেই হবে। না, তা নয়। আপনার যদি আয়ের ওপর কর হয় তাহলেই শুধুমাত্র কর দিবেন, আর যদি আয়ের ওপর কর না লাগে তাহলে কর দিবেন না, বাট রিটার্নটা আপনাকে সাবমিট করতে হবে। আপনার আয়, ব্যয় এবং সম্পদের হিসাবটা প্রযোজ্য ক্ষেত্রে আপনার কিন্তু অথরিটির কাছে সাবমিট করতে হবে। এতগুলো নিবন্ধিত যারা কর না দিলে কি হতে পারে, যারা নিবন্ধিত তারা কর দিলে কি কি সুবিধা পাবে, এটাও হয়তো অনেকের কাছে অজ্ঞতা আছে যে আমি কর দিচ্ছি নিয়মিত, আসলে আমার বেনিফিটটা কি, আমি কি পেতে পারি, রাষ্ট্র হিসেবে রাষ্ট্র আমাকে কি দিচ্ছে, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করেন। অনেকের কিন্তু একটা অজ্ঞতা থাকে। আসলে কর দেওয়াটা কিন্তু আমাদের নাগরিক দায়িত্ব। কর দেওয়াটা আমাদের নাগরিক দায়িত্ব। এর জন্য কিন্তু আমি সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কোনো বেনিফিট আশা করতে পারছি না। রাষ্ট্র কাঠামোর উন্নয়ন, বৈষম্যহীন বাংলাদেশ গঠন, এই সমস্ত কিছুর জন্য আমার কর দেওয়া। আমি যদি না দিই তাহলে হচ্ছে আমার পেনাল মেজার অনেক বেশি, নাগরিক দায়িত্ব থেকে আমি পিছিয়ে যাচ্ছি। এর বাইরে আরও কিছু ইস্যু আছে। যখন আমি কর দিব, রিটার্ন দাখিল করব, রিটার্ন দাখিল করলে আমাকে রিটার্ন দাখিলের একটা সনদ দিবে বা একটা প্রাপ্তি স্বীকারপত্র দিবে। এটা কিন্তু 46টা বা 47টা সেবা গ্রহণ করতে গেলে বাধ্যতামূলক। আপনি বাড়ির একটা প্ল্যান পাস করতে যাবেন, আপনার কাছে চাইবে যে গত বছর আপনি রিটার্ন দাখিল করেছেন, যে সেটার প্রমাণটা দেন। আপনি একটা পেশাজীবী, আপনি একটা নিবন্ধন নেবেন, সেখানে আপনাকে এটা চাইবে। সো এই সকল নাগরিক সুবিধাগুলো এখন যদি আপনি গ্রহণ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই রিটার্ন দাখিল করে আসতে হবে, না হলে কিন্তু পাবেন না। সো আপনি যদি রিটার্ন দাখিল করেন, নাগরিক হিসেবে এই সুবিধাগুলো অ্যাভেল করতে গেলে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। নিশ্চয়ই। অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরেকটি বিষয় সেটি লক্ষণীয়, সেটা হচ্ছে অনেকে আইনি জটিলতার জন্য কর এই প্রক্রিয়াটাকে মানে অনেকে জটিল মনে করে থাকে। আসলে কেন, মানে এই বিষয়টা আসলে জটিল কিন্তু তেমন না আর কি। আসলে আমাদের ওই যে একটা বিশেষ করে প্রাতিষ্ঠানিক দিকগুলোর কথা যদি আমি বলি, প্রাতিষ্ঠানিকও আসলে ওইভাবে না। মানে আপনার হচ্ছে কর কিন্তু সহজই দেওয়াটা সহজ, হ্যাঁ, বরঞ্চ আপনার উন্নত বিশ্বের থেকে বাংলাদেশের কর দেওয়াটা খুব সহজ। কারণ আপনি আমেরিকায় যান, আমেরিকার একটা ফর্ম ফিল আপ করতে 60 পাতার ফর্ম আছে। জাপান এবং অন্যান্য জায়গাগুলোতে অনেক হিউজ ইনফরমেশন দিতে হয়। এটা একটা মিসকনসেপ্ট, এটা যে আমাদের হচ্ছে যে মনে হচ্ছে যে এটা হলো এনবিআর হলো জটিল জিনিস। আসলে জটিল কিছু না, আপনার হলো বেসিক কিছু ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো মানে দেওয়া উচিত আর কি, দেওয়া উচিত, এবং দিলে নিজে কিন্তু নিরাপদে থাকা যায়। কারণ আপনি যে কোনো সময়, যেটা উনি বললেন যে আমরা 45টা সার্ভিসের ক্ষেত্রে আমরা সেই সার্ভিসটা ইজিলি গ্রহণ করতে পারি। আর আপনি যখনই রিটার্নটা দিবেন, ট্যাক্সটা মানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে উনি বলেছেন আর কি, যে টিআইন থাকলেই কিন্তু আপনার হচ্ছে যে আয়কর দিতে হবে না। আপনার যদি আয় থাকে, যেমন করযোগ্য সীমা 3.5 লাখ পুরুষ করদাতাদের ক্ষেত্রে এবং 4 লাখ হচ্ছে মহিলা করদাতাদের ক্ষেত্রে, এটাই সীমা অতিক্রম করলেই কিন্তু কর দিতে হচ্ছে। হ্যাঁ, তো কাজেই এই সীমার নিচে অনেকেই কিন্তু বসবাস করছে, তাদের কিন্তু বেসিক্যালি কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। শুধু বিষয়টা কি, মানে যথাযথ সময়ে রিটার্নটা জমা দাও। যদি রিটার্নটা উনি জমা দেন, তো জমা দিলে পারে কিন্তু তার ফাইলে টাকা জমতেছে, এবং সে যখন উনি যখন কোনো কাজ করবেন, ব্যবসা করবেন বা
এই কোনো তখন মূলধন দেখাতে পারবেন, বা কোনো সময় দেশের বাইরে যে কোনো জায়গায় যান গেলে পর তার ক্যাপিটাল লাগবে, সেই ক্যাপিটালটা দেখাতে পারতেছেন। এই কনসেপ্টটা আমাদের মধ্যে, আমার অনেকে মনে করেন যে আমার তো নাই, আমার তো আয় নাই, আমি কেন রিটার্ন দিব আর কি। তো এই যে কনসেপ্টটা কিন্তু একটা মিসকনসেপ্ট, এবং এটার অ্যাপ্লিকেশন লেভেল, এনবিআর যেটা অ্যাপ্লিকেশন লেভেলটা ওই যে বাইরে রেখেছে, হ্যাঁ, তো এইটাকে অ্যাড্রেস করাটা খুব জরুরি। নিশ্চয়ই। এই যে আইনি জটিলতার কথা বলছি ওয়াকিল আহমেদ, আসলে এই বিষয়ে আপনার বক্তব্যটা কি, বিশ্লেষণটা কি? আসলে দেখেন, উন্নয়নশীল দেশে আমরা যেটা হয় যে বিভিন্ন খাতকে বিভিন্ন ধরনের আমরা এক্সামশন দিতে চাই, যে একটা সেক্টরকে ডেভেলপ করানোর জন্য, এটা আগায় নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ধরনের এক্সামশন দিতে চাই। তখনই কিন্তু জটিলতাটা বাড়ে। যদি স্ট্রেট লাইন হতো যে ওকে আপনি ইনকাম যা করবেন এত টাকা ট্যাক্স শেষ, তাহলে কিন্তু আইনি জটিলতা এত আসতো না। জটিলতা কখন আসে? যখন আপনি এক্সামশন, এটা হলে তুমি এটা পাবা, এটা হলে এটা পাবা, এই ধরনের জটিলতাগুলো আসে। তবে উনি যেটা বললেন যে আসলে আইনি জটিলতা যেটুকু মানুষ মনে করে, টু সাম এক্সটেন্ট কমন পিপুলের জন্য আইনি জটিলতা কিন্তু এরকম নাই। ইভেন কোম্পানিগুলো যারা বড় বড় কর্পোরেট হাউস, তারাও তাদের অ্যাকাউন্টিং মেথড একরকম থাকে আর ট্যাক্স লটা একরকম থাকে। দেখা গেলো যে তারা তাদের প্যারেন্ট কোম্পানি হয়তো বা দেশের বাইরে আছে বা এটা এমএনসি, তার সাথে অ্যালাইন করে তাদের অ্যাকাউন্ট মেনটেন করছে, কিন্তু আমার দেশের আইনটা একটু ভিন্ন, তখন তার ওই অ্যাডজাস্টমেন্ট লাগে। আয়কর আইনে ওই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা আছে, এটাকে হয়তো বা জটিলতা আমরা বলতে পারি, বাট তারা কিন্তু এটা মনে করে না। বরং যেটা হয় যে মানুষের মধ্যে একটা কমন পারসেপশন ঢুকে গেছে যে হয়তো বা আমি দিলে এটা কি হবে, হয়রানির শিকার হব কি না, এই ধরনের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে। ওই যে কর সংস্কৃতির জায়গাটাকে যদি আমরা আরও একটু আগায় নিতে পারি, অনলাইনের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো যদি সবাইকে অবহিত করতে পারি, তখন কিন্তু এই ভয়টা আর থাকবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা দেখলাম যে দেশের অর্থনীতি, আমরা সবাই বলি যে দেশের অর্থনীতিকে সুসংহত করতে আসলে রাজস্ব আদায়ের কোনো বাড়ানোর কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে আপনারা কর সেবা মাস করেছেন এবং সেটাকে বাড়িয়েছেন এবং সেটা অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে তৃণমূল পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য, দেশের 64 জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা কি কি কাজ করছেন আসলে? দেখেন যে প্রান্তিক লেভেল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য শুধুমাত্র যদি আমি একদম স্বল্পমেয়াদী বলি, আমাদের অনেক অফিস আছে একেবারে হলো উপজেলা পর্যায় পর্যন্ত। সেখান পর্যন্ত আমাদের যে সেবাগুলো আছে, এই কর সেবা মাসে সেই সেবাগুলো যাতে করদাতারা সহজে অ্যাভেল করতে পারে সেই রকমভাবে বুথ করে দেওয়া আছে, এটা একটা প্রচার করা হচ্ছে, এটা আরেকটা। আর দীর্ঘমেয়াদে আরও একটু জনবল বাড়ানো, আমাদের জনবল বাড়ানোর কাজও চলছে। 24 সালে খানিকটা বেড়েছে, সামনের বছর আরও খানিকটা বাড়বে, একদম যাতে রুট লেভেল পর্যন্ত অফিসগুলো যায় এবং করদাতারা যাতে তার বাড়ির কাছেই যে হলো এই সেবাটা পেতে পারে, সেই কাজও কিন্তু এনবিআর করছে। নিশ্চয়ই। আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, সেই জায়গায় আসলে সংস্কার করতে গেলে এই জায়গা তো মানুষের কর দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করার জন্য যেরকম একটা আন্তরিকতা সংস্কারের প্রয়োজন আছে, ঠিক তেমনি এটা কলেবরটা বাড়ানোর কোনো বিকল্প নেই। অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সবশেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আসলে আমরা নাগরিক হিসেবে নাগরিক দায়িত্ব পালনের জন্য, রিটার্ন দাখিলের জন্য আসলে সব কিছু মিলিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেন, আসলে বার্তাটা কি হওয়া উচিত? না, বার্তাটা অবশ্যই একটা জিনিস, যেটা হচ্ছে যে আমাদেরকে তো অবশ্যই কর দিতে হবে। যে আমরা যে এই যে ধরেন রাস্তাঘাটে চলাফেরা করি, তারপরে হচ্ছে আপনার হলো হাসপাতালে, সরকারি হাসপাতালে, আপনার হলো একটা প্রাইভেট হাসপাতালে যাবেন, একটা সরকারি হাসপাতালে গেলে বিনা পয়সা চিকিৎসা পাচ্ছেন। আপনার হলো ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে, আপনি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে 10 লাখ টাকা লাগতেছে, আর ঢাকা ইউনিভার্সিটির মতন বা বুয়েটের মতন জায়গায় পড়তে আপনার হলো যে 50,000 টাকাতেই হয়ে যাচ্ছে। এই যে এটা কিন্তু করের টাকাতেই হচ্ছে আর কি। হ্যাঁ, তো কাজে আমরা যত কর দিব তত আমাদের অর্থনীতিটা হবে, সার্ভিসটা বেশি পাবো আর কি। তো কাজে আমাদেরকে প্রত্যেকেই কর দিতে হবে। এবং পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে যে আমি প্রথমের দিকে বলেছিলাম যে সেটা হচ্ছে আমাদেরকেও বুঝতে হবে, যারা এই যে বৈষম্যহীন আন্দোলন বা যেটাই বলেন, এটার যে মূল স্পিরিট যেটা, সেটা হচ্ছে যে মানে প্রজাতন্ত্রের যত কর্মচারী তারা কিন্তু আসলে জনগণের সার্ভেন্ট, অর্থাৎ জনগণের টাকায় তাদের বেতন হচ্ছে, অর্থাৎ জনগণের কাছে সেবাটা পৌঁছিয়ে দেওয়ার যে মানসিকতা আছে সবার আছে, সেটাকে আমার মনে হয় সেটা
আরও ইনশিওর করতে হবে। আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, দেশের অর্থনীতিকে সুসংহত করার কথা বলছি এবং অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কথা বলছি, এই তিনটা ক্ষেত্রে আসলে আমাদের নাগরিক যে দায়িত্বগুলো আছে এগুলো প্রতিপালনের কোনো বিকল্প নেই। তার মধ্যে একটি হচ্ছে কর দেওয়া, অর্থাৎ যারা আমরা কর দিব, কর মানে যোগ্য হয়েছে বা সেই নিবন্ধিত হওয়ার পরে সেই কর মানে আয়ের যে সীমা আছে সেটা আমাদের আছে, সবাইকে হয়তো এগিয়ে আসা উচিত নাগরিক দায়িত্ব পালন এবং দেশের বৈষম্যহীন বাংলাদেশ গড়নে। ওয়াকিল আহমদ এবং অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে একই বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।